একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। ন্যাটোভুক্ত দেশ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সেগ্রি ল্যারি আজ শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল, পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই দাবিটি ছিল মিথ্যা। ওদিকে অনলাইনে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে ঢাকার উত্তরায় ছাত্র জনতার মিছিলের দৃশ্য। অনুসন্ধানে দেখা গেল এই দাবিটিও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। ন্যাটোভুক্ত দেশ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সেগ্রি ল্যারি নাকি আজ শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন, এরকম একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে আলোচিত পোস্টে সংযুক্ত ছবিতে অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে করমর্দনরত নারী সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি। অপরদিকে অনলাইনে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে ঢাকার উত্তরায় ছাত্র জনতার মিছিলের দৃশ্য। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল অপতথ্য। এদিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মেসরফার গ্লোবাল হিউমার নামক বৈঠকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এবং এ নিয়ে মোট ৮টি দেশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বৈধতা দিল। এই দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে জানা যায় মেসরফার নামে আর্জেন্টিনার কোনো পররাষ্ট্রমন্ত্রী নেই। বর্তমানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হলেন জেরার্ডো ওয়েরথেইন। প্রকৃতপক্ষে কথিত ঘটনার ছবি দাবিতে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশমি এবং আর্জেন্টিনার সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর ভিন্ন বিষয়ে এক বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। এই মুহূর্তে আব্দুল্লাপুর বিএনপি জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ ভয়াবহতার রূপ নিয়েছে। সাধারণ মানুষের ঘর বাড়িতে হামলা হচ্ছে। এই ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটি মিথ্যা তথ্য। এমনকি গত ৩ আগস্ট বিএনপি জামায়াতের এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দর্শক, আজও ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক ইস্যুতে। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন খবরের পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছিলাম আমাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার আছেন। তার সাথে আলোচনায় চলে যেতে চাই। এবারে আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আপনি প্রতিবেদনটি দেখছিলেন এবং এই প্রতিবেদনের বাইরেও আমাদের আসলে প্রতিদিনই বিভিন্ন ধরনের অপতথ্য চোখে পড়ছে। আমরা দেখছি যে রাজনৈতিক স্বার্থ হাসিলের নিমিত্তে বেশ কিছু অপতথ্য তৈরি করা হচ্ছে। এটা খালি চোখেই আসলে নজরে আসছে এবং সামনে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে এই ধরনের অপতথ্য রুখে দেওয়ার জন্য আইনি ব্যবস্থা কিছু কি গ্রহণ করার মতো আছে? রাজনৈতিক দলগুলো কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে আর রাষ্ট্র কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে? দেখুন, রাষ্ট্রের দিক থেকে পাবলিক সিকিউরিটি বা শান্তি, জনমনের শান্তি নিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব। আমাদের আইনে কিন্তু রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়টি, এটা গুরুত্বের সাথে বিবেচনার বিষয়টি ব্রিটিশ আমল থেকে আমাদের আইনে রয়েছে এবং গুজব বা জনশান্তি ভাঙ্গার উদ্দেশ্যে যে ধরনের তৎপরতা, সেটা মানহানি হতে পারে, সেটা কূটকথা ছড়ানো হতে পারে, অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হতে পারে, যেগুলো জনশান্তি বিঘ্ন করে কিংবা
জনমনে জনশৃঙ্খলা নষ্ট করে, সেগুলো আমাদের আমাদের আইনের দৃষ্টিতে সেটা অপরাধ। এবং এই ধরনের বিষয়ে তথ্য পাওয়া গেলে রাষ্ট্র, পুলিশ, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে গুজব, শুধুমাত্র গুজবকে বাংলাদেশের আইনে অপরাধ হিসেবে দেখা হয় না যতক্ষণ পর্যন্ত না সেটা পাবলিক প্রপার্টি, পাবলিক শৃঙ্খলা, পাবলিক বাহিনী, ধরেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, পুলিশ, পিডিআর, অথবা পাবলিকের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করে বা আতঙ্কিত করার চেষ্টা করে, জনমনে একটা শঙ্কা তৈরি করে, এই ধরনের অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত সেটাকে আমরা অপরাধ হিসেবে আমাদের দেশের আইনে সেটা স্বীকৃতি দেয়নি। এবং যখনই এই ধরনের শান্তি ভঙ্গ বা অপরাধমূলক তৎপরতা খেয়াল করে রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, থানা, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তবে আইনি ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করি সেটা সাধারণত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের আইনি ব্যবস্থাগুলো নেওয়া হয়। গুজবের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক ভাবে বিষয়গুলো দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে বরং প্রকৃত জনশান্তি ভাঙ্গার উদ্দেশ্যে যারা এই কাজগুলো করছে, রাষ্ট্রের ক্ষতি করছে, অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা দরকার। কিন্তু ডিজিটাল সিস্টেমে বা সাইবার স্পেসে এই ধরনের যারা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, অপতৎপরতা বা গুজব ছড়াচ্ছে, যেমন প্রতিবেদনে যেটা উল্লেখ করা হলো যে ইউরোপের 7টি দেশের এরকম সরকার প্রধানরা হয়তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে যে বৈধ প্রধানমন্ত্রী বলেছেন, বলে প্রধানমন্ত্রী হিসেবে, বৈধ প্রধানমন্ত্রী হিসেবে। জি জি জি, এইটা এই ধরনের যে গুজব, এইটার বিরুদ্ধে সরকারের আসলে একটা দৃশ্যমান স্টেটমেন্ট দরকার। শুধু তাই নয়, এই ধরনের তৎপরতাগুলো রোধ করবার জন্য আমাদের সাইবার কিন্তু সক্ষমতাও বাড়ানো উচিত। আপনি যদি যথাযথ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট না থাকে, টেকনিক্যাল সাপোর্ট আপনার না থাকে, তাহলে কিন্তু এই ধরনের সাইবার স্পেসে যারা অপরাধগুলো করছে, এটা যে দেশে বসেই করছে তা কিন্তু না, এটা দূর দেশে বসেও করতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাইবার সিকিউরিটি সুরক্ষা নিশ্চিতকরণে তাদের সাইবার ক্যাপাসিটি বাড়াতে, যেটা নিয়ে আমার সন্দেহ আছে যে আসলে আদৌ আমরা রাষ্ট্রীয়ভাবে সেই ধরনের সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আইন ব্যবহারের ক্ষেত্রে, জি, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এত বেশি এখন এক্সেস হয়েছে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সবাই আছে এবং সেখানে শিক্ষিতর পাশাপাশি অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত অনেক মানুষজনই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তো সেক্ষেত্রে মানুষজন বিভ্রান্ত হয়েও শেয়ার করছে, এরকম একটা ব্যাপারও আছে। তো যখন আইন প্রয়োগ করতে যাওয়া হবে, বিদ্যমান যে আইনই আছে যতটুকুই আসলে সম্ভব, সেই আইন প্রয়োগ করতে যাওয়ার সময় দেখা যায় যে কে আসলে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা তৈরি করেছে বা ছড়িয়েছে, আর কে বিভ্রান্ত হয়ে ছড়িয়েছে, সেটা ফাইন্ড আউট করাও তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ। পাশাপাশি আরেকটা ব্যাপার যে আমরা অনেক সময় দেখি যেসব আইডি থেকে এই ধরনের অপতথ্যের প্রচার হচ্ছে, বহুলাংশে তারা দেশের বাইরে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আইন তাহলে কি বলে? জি, এটা দেখেন, আমাদের এই গুজবগুলো বেশি ছড়াচ্ছে আরেকটা কারণে, সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ পর্যায়ে যে নির্বাচন ব্যবস্থা, সেটি কিন্তু এখন ঠিক মতো কাজ করছে না। কোথাও প্রশাসক নিয়োগ হয়েছে, কোথাও চেয়ারম্যান হয়তো নিরুদ্দেশ আছে, এরকম একটা সিস্টেমে কিন্তু একটা লোক বাইরে অবস্থান করলেও তার কিন্তু গোড়া আমাদের দেশের কোনো একটা গ্রামে অথবা শহরের কোনো একটা কেন্দ্রে। একটা মানুষ গুজব ছড়াতে তখনই পারে যখন স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সবগুলোই একটা ভঙ্গুর অবস্থায় আছে। আপনি জানেন যে একটি জনপ্রিয় দুর্বল সরকার এখন অবস্থান করছে দেশে, সেখানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে একটা সক্ষমতা দেখানোর বিষয়, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের যেখানে অনুপস্থিতি রয়েছে, এরকম একটা অবস্থার সুযোগ কিন্তু দেশে কিংবা বিদেশে বসে কিন্তু এই সুযোগটা নিচ্ছে। এমনটা তারা ভাবছে যে আমি তো এটা করলে কেউ দেখবে না, অথবা দেখার, আমাকে ধরার যে ক্যাপাসিটি সরকারের বা রাষ্ট্রযন্ত্রের আছে, সেটাকে অ্যাভয়েড করে বা ইগনোর করে আমি কিন্তু দূর দেশে একটা জায়গায় অবস্থান করছি। দূরের যে মানে সাইবার সিকিউরিটিতে আপনি সাইবার সুরক্ষা নিশ্চিতকরণের জন্য আপনি বাইরের দেশে বসে যারা অপরাধ করছে, সেসব দেশের সাথে আমাদের যে
এটা সাইবার টেকনোলজি লেনদেন সংক্রান্ত যে চুক্তি, বিনিময় চুক্তি, অপরাধীদের যেমন বন্দি বিনিময় চুক্তি আছে, সেইভাবে সাইবার টেকনোলজি স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের টেকনোলজিক্যাল নোহাউ এবং এগ্রিমেন্টগুলো বাড়াতে, এইটা শুধুমাত্র দেশের সাথে দেশে করলে হবে না। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, তারপরে আপনি গুগল, এছাড়া যে টুইটার, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে কিন্তু আমাদের সক্ষমতা বাড়াতে, জি বা হোয়াটসঅ্যাপের সাথে আমাদের সম্পর্ক করতে হবে যে কিভাবে তারা আমাদেরকে হেল্প করবে আইডেন্টিফাই দ্য রিয়েল ক্রিমিনালস। এটা কিন্তু সরকারের বা রাষ্ট্রযন্ত্রের সক্ষমতা বাড়ানোর বিষয়। জি নিঃসন্দেহে। আন্তরাষ্ট্রীয় শুধু না, সব টেকনোলজি যারা চালায়, টেকনোলজি জায়ান্ট যারা, তাদের সাথেও তাদের কথা সাথেও বলা এটার শুরু। একটা আসলে আলোচনার জায়গা আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয়ে পরামর্শ জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকারের সাথে কথা হচ্ছিল দর্শক, এবং অপতথ্য সহ সমসাময়িক নানান বিষয় নিয়ে আমরা জেনে নিচ্ছিলাম তার মতামত। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।